নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের গোলাপ ছিঁড়লে রক্ত এই গল্পের শেষ পর্ব শোনাবো। তার আগে বলি, যারা প্রথম ও দ্বিতীয় পর্বটা শোনোনি এখনও, তারা একবার শুনে নিও, তাহলে শেষ পর্বটা বুঝতে তোমাদের আরও সুবিধা হবে। আচ্ছা, তাহলে শেষ পর্ব শুরু করার আগে দ্বিতীয় পর্বের কিছু অংশ তোমাদের আমি শোনাই, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে শেষ পর্বটা। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা দ্বিতীয় পর্বে শুনেছিলাম হেলেন মরল্যান্ড তুলি নিয়ে একটা লাইন এঁকে তিনি বললেন, সে আমায় ভালোবাসতো, সে আমায় কিছু দিতে চেয়েছিল, টাকা ছিল না তাই। আমরা এই পর্যন্ত দ্বিতীয় পর্বে শুনেছিলাম। তারপর থেকে আমরা শুনব ক্যামার তার জীবন আপনাকে দিয়েছিল, তা কি আপনাকে আকর্ষণ করেনি? তুলি দিয়ে একটা আঁচড় কাটলেন মরল্যান্ড। আমি উঠে পড়লাম। স্টুডিওতে ঢুকে অনেক শেষ হওয়া এবং শেষ না হওয়া ছবি দেখলাম। কিছু আঁচড়, ইজেলে অর্ধেক ছবি, এমনি কত। আপনি কি মনে করেন যে ওই টাকায় আপনার অধিকার আছে? বাবা আমায় টাকা দিতে চেয়েছিল। এই ব্যাপারটায় কি আপনি রেগে যাচ্ছেন? মি ক্যামার মারা যাওয়ার সময় তার ডান হাত সামান্য জ্বলে গেছিল ও তার মধ্যে ভাঙা কাঁচের টুকরো ছিল। এই ব্যাপারে আপনি কি কিছু জানেন? না। $200,000 পেয়ে আপনি কি করবেন? ঠিক করিনি। মিস মরল্যান্ডকে ধন্যবাদ দিয়ে আমি বেরিয়ে এলাম। পরদিন সকালবেলায় অ্যালবার্টকে আমি দেখলুম। আমি তাকে নর্টনের বাল্বের ব্যাপারে বললাম, আরও বললাম ছাই পরীক্ষার ব্যাপারে। তুমি কি নর্টনের সঙ্গে আবার কথা বলবে? হ্যাঁ, যখন সে ঘরে থাকবে না তখন তার ঘরটা একবার দেখতে চাই। অ্যালবার্টকে অখুশি মনে হলো। তুমি কি আমায় একটা চাবির গোছা দিতে পারো? নিশ্চয়, কিন্তু এখনই নয়। আমি আমার ঘরের চাবির গোছা হারিয়েছি। স্যাম, আমি শুধু জেনিটারকে বিব্রত করতে চাই না। বেশ, যদি তুমি ধরা পড়ো তাহলে কিন্তু কোম্পানি দায়ী হবে না। আমায় দেখে নিয়ে আবার বলল, এই কেসের ব্যাপারে তুমি সত্যি উৎসাহী কি না এই ব্যাপারে আমার আবছা ধারণা ছিল। আমি বললাম, হ্যাঁ। 5 মিনিটের মধ্যে অ্যালবার্ট ফিরে এলো। ওর হাতে চাবির গোছা। এগুলো আমি 5 বছর ব্যবহার করিনি। ও বলে উঠল। নর্টনকে ফোন করে সাড়া মিলল না। একটা ওষুধের দোকান থেকে ফোন করে একই ফল হলো। 3 তলায় উঠে 10 মিনিট ধরে বেল বাজিয়েও কোনো সাড়া মিলল না। আমার মনে হলো নর্টন ঘরে নেই। চাবির গোছার 4 নম্বর চাবি দিয়ে দরজা খুলে ফেললাম। নর্টন ঘরেই ছিল। একটা আর্ম চেয়ারে বসে দরজার দিকে মুখ করে বসেছিল। সে নড়ছিল না, আর কোনোদিন নড়তেও পারবে না। মৃত নর্টনের সারা গায়ে কোনো ছুরির আঘাত বা গুলির দাগ নেই। সমস্ত অ্যাপার্টমেন্টটা আমি ঘুরে দেখলুম। খুব সুন্দর সাজানো গোছানো। শোবার ঘরে এসে নতুন রঙের গন্ধ পেলাম। একটা হোটেলের ঘরের মতোই এখানে জোড়া খাট, টেবিল ল্যাম্প। ঘুরে ঘুরে আমি কাঠের কাজ, দরজা, জানালা পরীক্ষা করলাম। ওপরের আলো জ্বালার সুইচ একটু উঁচুতে। বারবার বেশ কয়েকবার আমি চেষ্টা করলাম আলো জ্বালাতে। কিছু একটা গণ্ডগোল মনে হলো আমার। সাধারণত সুইচ নিচে নামালে জ্বালানো আর উপরে উঠলে নেভানো হয়। এটা তার ঠিক উল্টো। থাকার ঘরে ফ্রেঞ্চ ডেকের ওপর ছেঁড়া কাগজ ফেলার ঝুড়িতে আমার নজর আটকালো। বাদামি রঙের
মোড়কের কাগজ এবং সুতো খুলে আমি ছবির টুকরো এবং ছেঁড়া কার্ডবোর্ড বার করলাম। এগুলো জুড়ে একটা 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি একটা ছাপা ছবি তৈরি হলো। ছবির তলায় লেখা দি সারেন্ডার অফ কর্নওয়ালিস। ছবিতে আছে একদল মানুষ লাল পোশাক পরে দুর্গের মধ্যে থেকে কুচকাওয়াজ করে আসছে। এটা ওয়েলসের বার্কলে আর্ট শপ থেকে পাঠানো হয়েছে। আমি বুঝলাম নর্টন একজন টাকা পয়সাওয়ালা রসিক মানুষ ছিল। জল ও আলোর সুইচ নিয়ে নানান কায়দা করার ছিল তার শখ। আমি নর্টনের ওয়ালেট হাতড়ে একটা কার্ড ছাড়া আকর্ষণীয় কিছু পেলাম না। কার্ডে লেখা, অর্থাৎ ফ্র্যাঙ্কলিন, জেনারেল কন্ট্রাক্টর, 2714 ভার্জিনিয়া স্ট্রিট, বোর্ডম্যান, 70/8136। নর্টনের টপকোট হাতড়ে আমি একটা রুমাল পেলাম। রুমালে আবছা বাদামি চিহ্ন। তবে কি রক্ত? এরপর আমি সমস্ত কামরায় ঘুরে ঘুরে আমার নিজের আঙুলের ছাপগুলো তুলে দিলাম। বেরিয়ে এসে আমি দরজা অল্প ফাঁক করে রাখলাম। আমি চাইছিলাম কেউ এসে মৃত নর্টনকে আবিষ্কার করুক। আমি জানতে চাই সে কীভাবে মরেছে। আমি রুমাল নিয়ে লাইটন অ্যান্ড ব্যান্ডেড ল্যাবরেটরিতে জমা দিলাম। কিছুক্ষণের মধ্যে ওরা রিপোর্ট দিলেন। রুমালে লেগে থাকা বস্তুটির রং একেবারেই সাধারণ রং, যা যে কোনো কাজে লাগে। ভারী চেহারার আর্থার ফ্র্যাঙ্কলিন সিগারেট টানছিল। আমি তার কাছে এসে জিজ্ঞেস করলাম, আপনি কি মি নর্টনের ঘরে কাজ করেছেন? হ্যাঁ, কিছু কিছু। কি করেছেন? একটু ভেবে তিনি বললেন, আপনি কি তার বন্ধু? না, এটা আমার কাজের ব্যাপার। মি নর্টন বরাবরই একটু পাগলাটে ধরনের মানুষ। কাজ করতে গিয়ে না পয়সা পেলেও ঝামেলা পোহাতে হয়েছে অনেক। নানান পরিবর্তন করতে হয়েছে ঘরে, ছাদের কায়দার মেঝে ইত্যাদি সব ব্যাপার। এক কথায় আপসাইড ডাউন রুম, সম্পূর্ণ উল্টানো ঘর। আমি বললাম, এবার আমি বলি। সব শুনে মনে হচ্ছে নর্টন কাউকে এই বাড়িতে এনে প্রচুর মদ খাইয়ে এই ঘরের মধ্যে নিয়ে এসেছে। তবে তাকে একা রেখে বাইরের দরজার ফুটো দিয়ে সব লক্ষ্য করেছেন। ফ্র্যাঙ্কলিন হাসলেন। এবার তার সেই মাতাল বন্ধু ভাবলো সে ছাদের নিচের পিঠে রয়েছে। ব্যাস, ভয় পেয়ে সে সেই দেয়াল বেয়ে ওপরে উঠে যেতে চাইছিল, যাকে সে মেঝে ভাবছিল। আর তখনই দুর্ঘটনা। হ্যাঁ, ক্যামারের বেলাতেও তাই হয়েছে। তিনি সমস্ত কিছুকে মরীচিকা ভেবে ভয়ে তাসে পড়ে গেছে নিচে। পড়বার সময় সে এই মোমদানিটা চেপে ধরেন। হাড়টা তখনই ফেল করে এবং তার আঙুল বাল্ব ভেঙে ফেলে। দুদিন আগে আমাদের ডেকে নর্টন ঘরের সব কিছু ঠিকঠাক করে আগের জায়গায় রেখে দেন। খুব তাড়াতাড়ি এটা হয়। ফ্র্যাঙ্কলিনের গলায় কথা বাজে। সব ঠিক হলেও সুইচ ব্যাপারটা আপনারা কেউ মনে রাখেননি। ওটা উল্টোই থেকে গেছে। আমি বলে উঠি। এরপর নর্টন ঘাবড়ে গিয়ে ক্যামারের মৃতদেহ আপসাইড ডাউন রুম থেকে নিয়ে আসেন বৈঠকখানায়। ঘর থেকে ক্যামারকে বের করা অসম্ভব ছিল বলেই তিনি এটা করেন। ভেবেছিলেন ক্যামার হার্ট অ্যাটাকে মারা গেছে, এটাই সবাই জানবে। কে আর তার হাতের খবর নেবে?
নর্টন আপসাইড ডাউন রুম এর সাজানোর জন্যে সে একটা বিশেষ ছবি আনিয়েছিল দেয়ালে লাগানোর জন্য। ছবিটা ক্যামেরার মৃত্যুর জন্য লাগানো যায়নি, এটা পৌঁছেছেও দেরিতে। ছবিটায় দেখছি ব্রিটিশ সৈন্যরা আত্মসমর্পণ করতে চলেছে, সঙ্গে সেই পুরোনো দিনের গান, দি ওয়ার্ল্ড টার্নড আপসাইড ডাউন। ছবিটা নর্টন ছিঁড়ে বাজে কাগজের ঝুড়িতে ফেলেছিলেন। আমি আশ্চর্য হতাম যদি তার কৌশল কাজ করত। ফ্র্যাঙ্কলিন বলল। ফ্র্যাঙ্কলিন জানে না, সে ক্যামারকে চেনে না। লন্ডনে কত লোকই তো হৃদরোগে মারা যায়। ক্যামারের বেলা তো খবরের কাগজ তাই লিখেছে এক বন্ধু গৃহে সে মারা গেছে। ফ্র্যাঙ্কলিনকে ছেড়ে নর্টনের বাড়ির সামনে দিয়ে যেতে যেতে আমি দেখলাম সেখানে অ্যাম্বুলেন্স এবং স্কোয়াড কার দাঁড়িয়ে। অ্যালবার্টকে গিয়ে সমস্ত বলতে তিনি বেশ অবাক হয়ে গেলেন। তারপর বললেন, নর্টন মোড়ে ঝামেলা আরও পাকালো। যদি সে হার্ট অ্যাটাকে মারা যায় তাহলে কেল্লা ফতে। এখন ওর পোস্টমর্টেমের ব্যাপারটা লক্ষ্য করতে হবে। সন্ধ্যাবেলা অ্যালবার্ট ফোনে জানালেন নর্টন বিষক্রিয়ায় মারা গেছেন। আমি জিজ্ঞেস করলাম, আত্মহত্যা? মনে হচ্ছে না, এখন এসব পুলিশের কাজ। তবে এইমাত্র আমি লেফটেন্যান্ট হেনরিক্স এর সঙ্গে কথা বললুম। উনি বললেন ঘরের ভেতর তন্ন তন্ন করে খুঁজেও এক ফোঁটা বিষ পাওয়া যায়নি। হয়তো নর্টন সবই খেয়ে ফেলেছে। হতে পারে, তবে হেনরিক্স বলেছেন একটা বাক্স বা পুড়িয়াও পুলিশ পায়নি, এবং ওটাও বোঝা গেছে ঘরে আসা মাত্রই নর্টনের বিষক্রিয়া শুরু হয়েছে। এরপর পুলিশ কী ভাবছে? হেনরিক্স কিছু বলেননি, তবে আমার মনে হয় এটা মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। ওনাকে যারা চিনত তাদের সবাইকে তিনি জিজ্ঞাসাবাদ শুরু করবেন। নর্টন কখন মারা গেছেন? করোনার জানিয়েছেন কাল রাত 11টা নাগাদ হবে, একটু এদিক ওদিক হতে পারে। ফোন ছেড়ে উঠে মদে চুমুক দিয়ে একটা সিগারেট জ্বালালুম। নানান চিন্তা কিলবিলোচ্ছে মাথার ভেতর। 10:30 নাগাদ আমি শেষ সিগারেট টান দিয়ে 231 ব্রেনার্ড স্ট্রিটে হাজির হলুম। দরজা খুলতেই গন্ধ। ঘরের রং বোঝা মুশকিল, তবে আমার মনে হলো দেয়ালে গাঢ় সবুজ আর সিঁড়ির পাশে কাঠের স্তম্ভে বাদামি সোনালি হলুদ। 6 ফুট সিঁড়িতে রেলিংয়ে ভূতের ছায়া, ভিজে ছবি, লেখা সাইনবোর্ড ঝুলছে। 1 নম্বর ঘরের কলিং বেল টিপলুম। জ্যানিটর দরজা খুলে বলল, ভালো, কবে ঘর রং করলে? মুখে বিরক্তি টেনে এনে জ্যানিটর বলল, শুধু এটা জানতেই এসেছ? হ্যাঁ। মুখের দিকে চেয়ে যখন বুঝলো সত্যি সত্যি আমি উত্তর চাই, তখন অসহজ গলায় বলল, আজকেই। আজকেই। আমি আবার জিজ্ঞেস করি, নিশ্চয়ই, বলেই নিজেকে শুধরে নিয়ে বলল, অপরতলায় কাজ কালই হয়েছিল। আমার জামাই আজ আবার শুরু করেছে। আমি সিঁড়ি বাইতে বাইতে আমার পেছনে তালা চাবির ঝংকার শুনলাম। দরজা খুলে আমার দিকে মোহিনী হাসি হেসে হলেন বলল, আমি তোমারই পথ চেয়েছিলাম। নর্টন মারা গেছেন, বিষক্রিয়ার মৃত্যু হয়েছে ওর, আমি বললাম।
রেকর্ড প্লেয়ারের কাছে গিয়ে তা একটু কমিয়ে দিতে সে বলল, সত্যি নর্টন কি এখানে প্রায়ই আসতো? সে আমার সঙ্গে গল্প করতে আসতো। তোমাকে কি তিনি আপসাইড ডাউন রুমের ব্যাপারে বলেছেন? হ্যাঁ, নর্টন গত রাতে এখানে এসেছিলেন। তোমাকে কোনো পানীয় দেব? তিনি এখানে এসেছিলেন। আধ অন্ধকার ঘরে সে সময় ভিজে রঙে হাত দিয়েছিলেন। রুমালে হাত মুছে ফেললেও সিঁড়ির কাছের স্তম্ভে তার আঙুলের ছাপ আছে। এগুলোই বুঝিয়ে দেয় তিনি কাল রাতে এখানে এসেছিলেন। দুটো ক্রিস্টালের পানপাত্র ক্যাবিনেট থেকে বার করে হেলেন বলল, এখানে পুলিশ আসেনি। তারা এ ব্যাপারে জানেন না, শুধু আমি জানি। এবার হেসে হেলেন বলল, তাহলে তো কোনো চিন্তাই নেই। হেলেন, আমি পুলিশকে জানাবো। হেলেন আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু কেন? এটা আবার খুনের কেস, আর আমি সে ব্যাপারে সন্দেহভাজন। এর একটা তদন্ত দরকার। পুলিশ জানুক যে আমি একজন খুনি, তাই না? হ্যাঁ, আমি তাই চাই না। হেলেন, তুমি কি নর্টনকে খুন করেছো? আলতো সেই পানপাত্র মেলে ধরে ঘোরাতে সে বলল, হ্যাঁ। রেকর্ড প্লেয়ারের ক্লিক শব্দ। রেকর্ড শেষ হলো। হেলেন আবার নতুন করে রেকর্ড চাপালো। ক্যামারের মৃত্যুর জন্যে তুমি কি করেছো? নর্টন আমাকে ওর আজগুবি বাড়ির কথা বলতেই আমি ক্যামারের ব্যাপারটা ওর মাথায় ঢোকাই। আমি জানতাম ক্যামারের হার্ট খুব খারাপ আর ওর ইন্স্যুরেন্সের টাকা। নর্টন কিন্তু ব্যাপারটা জানতো না। তুমি কি দুঃখ পাচ্ছ এ ব্যাপারে? ধরো যদি ক্যামার না মারা যেত, আমাকে অন্য পথ ভাবতে হতো। জীবন আর মৃত্যু তোমার কাছে এত সহজ? অন্য একটা ছবি আঁকতে আঁকতে সে বলল, নীল রং আমার সবচেয়ে প্রিয়। এটা তোমাকে ছাড়া আমি আর কাউকে বলিনি। নর্টনকে তুমি কেন মারলে? সে পুলিশকে সব জানাতে চেয়েছিল। তবে মৃত্যুটা খুব যন্ত্রণার হয়নি। আধ ঘন্টার ঘুম আর 15 মিনিটের বাদে মৃত্যু। কিন্তু নর্টন পুলিশকে কি বলতেন? প্রমাণ করার কিছু ছিল না। আর এটা বললে তিনি নিজেই ঝামেলায় পড়তেন। ক্যামারের ব্যাপার চুলোয় যা। পুলিশকে এক অজ্ঞাতনামা ব্যক্তির নামে নর্টন লিখেছিল যে সে এরকম খুনের ঘটনা জানে, যদিও সে কেবল ক্যামারের আগে একজনের কথা। আর কজন? সব ব্যাপারেই পুলিশ কিছু না কিছু পেয়েছে যাতে আমার ক্ষতি হয়। যদিও সব জায়গায় আমি হেলেন মরল্যান্ড নই। ধরা আমি পড়ব না। আত্মহত্যা, সেও ভালো। যদি তা না হয়, সবাই আমাকে পাগল মনে করলে আমি কিছু মনে করি না। কিন্তু তুমি, আমাকে পুলিশের কাছে যেতেই হবে। কিন্তু আমরা একে অন্যের কথা আলাদা। আগে আমি কাউকে ভালোবাসিনি, কিন্তু এখন না আমি কোনো জবাব দিতে পারছি না। তুমি পুলিশের কাছে কখন যাচ্ছ? আমি জানি না হেলেন। সকালে যেও, তখন অনেক সময় পাবে। ভয় নেই, আমি পালাবো না। কোথাও জায়গা নেই আমার, কেউ নেই। হে মোহিনী হাসি হেসে হেলেন একটা চুম্বন চাইল। পরের দিন ঠান্ডা ভোরে হেলেনকে ফোন করে আমি পেলুম না। আমি জানতাম ও থাকবে না, কিন্তু ও পালিয়ে যায়নি। তবে বহু দূরে চলে গেছিল, যেখান থেকে কেউ ফেরে না। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের
শোনাতে পারি। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য সময় অন্য নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো বিদায়।